আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আমরা রাজনীতির নানান বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, সমসাময়িক বিষয়গুলো। আজকেও আমরা আলোচনা করব রাজনীতির বিষয়গুলো নিয়েই। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজপথে দ্বন্দ্ব, অসহায় জনগণ। আলোচনার জন্য তিনজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। শুরুতে আমরা একটু তাদের সাথে পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, আপনাকেও আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম রাজপথের দ্বন্দ্বের কথা, সেটি নিয়েই আমরা এখনও সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাকরাইল এলাকায় আন্দোলন চলছে। সেটি নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। বাবুল ভাই, একটু আপনার মাধ্যমে জানাচ্ছি। আসলে আমরা যেটি বলছিলাম যে আজকে বোধহয় 6ষ্ঠ দিন আন্দোলন। এর আগে নগর ভবনের সামনে ছিল, এখন এখানে। আমরা এর আগে দেখেছি অনেক দিন ধরেই এনসিপি এর আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি জানাচ্ছিল, তারা জাতীয় নির্বাচনের আগেই, এবং সেটি নিয়ে আপনাদের বিরোধিতা ছিল। আজকে যখন সেখানে আন্দোলনের জন্য যারা হাজির হয়েছেন তাদের বক্তব্যটি এমন যে নাগরিক সেবার জন্য এই মেয়র পদের দরকার রয়েছে, অর্থাৎ ইশরাককে দ্রুত তাকে শপথের দাবি জানাচ্ছে। মানে একদিকে আপনারা নির্বাচন চাইছেন না, কিন্তু আবার এই পদে একজনকে বলছেন যে দরকার শপথের জন্য, আদালত রায় দিয়েছে, কারণ না হলে জনগণ সেবা পাচ্ছে না। ব্যাপারটা আসলে একটু পরস্পর বিরোধী। শুনেন, ইশরাকের যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখন শুধু বিএনপির মধ্যে নাই কিন্তু। হ্যাঁ, আপনি খবর পেয়েছেন নিশ্চয়ই, পুরনো ঢাকার বা ঢাকার অসংখ্য মানুষ, শুধুমাত্র ইশরাকের লোক বা বিএনপির লোক নট দ্যাট, অসংখ্য মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে। এবং ইশরাকের নির্বাচনের সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এই ঢাকা সিটি কর্পোরেশন, এটা মূলত ইশরাকের পিছনে তখন মানুষ যে পরিমাণ জড়ো হয়েছিল, যে আবেগ ইমোশন দেখেছি ওই নির্বাচনে, আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম বলেই আমি জানি। মানুষ বিপুল ভোটে ইশরাককে বিজয়ী করার বাস্তবতা ছিল, কিন্তু তার সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে, অন্যায় করা হয়েছে যে নির্বাচন, সেই কারণে আমরা বলি অবৈধ নির্বাচন। এখন একটা যুক্তি দেওয়া হয়, একটা অদ্ভুত যুক্তি, যে অবৈধ নির্বাচনে নাকি বৈধ মেয়র। আচ্ছা, অবৈধটা হলো কেন? একজন একটা জোর করে নেওয়া নিছে বলেই তো অবৈধ হইল, ফার্স্ট অফ অল এটা। হ্যাঁ, এবং যারটা জোর করে নিছে তাকে ফিরিয়ে দেওয়াটাই তো ইনসাফ। আদালত তাই করেছে। আদালতের একটা ডিসিশন মীমাংসিত। বলা হয় যে আইনি প্রক্রিয়া শেষ হয়নি, এটাও তো শেষ না। হ্যাঁ, একটা রিট হয়েছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু এর আগ পর্যন্ত তো এটা আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন বলা হয় যে নির্বাচন কমিশন আপিল করে নাই। আরে ভাই, নির্বাচন কমিশন তো একটা স্বাধীন সার্বভৌম সংস্থা। হ্যাঁ, তো নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, হ্যাঁ, সব মামলায় কি আপিল হয়? সব মামলায় কি মানে এই পক্ষ, মানে বাদী পক্ষ আপিল করে না তো। হ্যাঁ, তো সেটাও তাই হয়েছে। তার মানে কি, এটা একটা মীমাংসিত বিষয় আইনি প্রক্রিয়ায়। এবং স্থানীয় সরকার যে অ্যাক্ট 2009 সালের, সেই অ্যাক্ট অনুযায়ী মেয়াদও রয়েছে জুন পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এবং আপনার ইলেকশন কমিশনের গ্যাজেট প্রকাশিত হয়েছে। তারপরে এটা তো আমরা আগে থেকেই শুনছি ডিসিশন। হ্যাঁ, কালকে একজন সাংবাদিক বলছিলেন যে আমি আই উইটনেস, আমি নিজে কানে শুনছি, হান্নান মাসুদ বলছে না, এটা তো আমরা দিব না, আইন মন্ত্রণালয়ের এপিএস এর রুমে। হ্যাঁ, এবং কবেল হচ্ছে কিভাবে বলেছে হান্নান মাসুদের কথা, এটা তো ডিসিশন হয়ে গেছে, এটা তো আমরা দেবো না, এটা আমরা ছাড়বো না। তো এটা আমরা আগেই জানতাম এটা দেবে না। হ্যাঁ, তো কেন দিবে না? আমার অধিকার যেটা, বা আমি মনে করছি এখানে আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। আওয়ামী লীগও যাই করতো, এই সরকারও তাই করছে, বা এই সরকার উপদেষ্টাও তাই করছে। নাগরিক সেবা সেটি মুখ্য নয়, যে দিবে না বলেছে সেটি নাগরিক সেবার কথা আসছি। তো নাগরিক সেবার কথা আপনি যেটা বলছেন, আর এই চ্যাপ্টারটা শেষ করি। এই একই আইনে, একই ধারায় চট্টগ্রামের মেয়র দায়িত্ব পালন করছেন, একই ধারায় বাংলাদেশের অসংখ্য উপজেলা চেয়ারম্যান এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে। শুধু ইশরাক হোসেন দায়িত্ব পালন করতে পারবেন না। এইটা কেন, এই বিরোধিতাটা কেন? এখন আইনি সেবা, নাগরিক সেবা বা নাগরিক যানজট ঢাকা শহরে, এটাই তো প্রথম না। তো নাগরিক সেবার কথা বলে এই যে আন্দোলন হয়েছে ঢাকায় হাসিনার বিরুদ্ধে, তো মানুষের ভোগান্তি হয়েছে। এই আন্দোলন না হইলে হাসিনাও তো আরামে থাকতে পারতো। হ্যাঁ, তা আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না? নাগরিক সেবা বঞ্চিত নাগরিক, সিটি কর্পোরেশনের যারা
পরিচ্ছন্নতা কর্মী, অন্যান্য যারা, তারা বলেছে যে এখানে ইনসাফ প্রতিষ্ঠা না হলে আমরা নিজেরা কাজ করব না, বলেছে। তো এখন বিএনপি আন্দোলন করছে 6 দিন, তার আগে এই দেশে অনেক মানুষ আন্দোলন করেছে এই 9 মাসে। তখন কি নাগরিক সেবা বিঘ্নিত হয় নাই? সরকারি দলও করেছে, এক অর্থে সরকারি দল, এখন আপনি মানেন আর না মানেন। আমি জানতে চাচ্ছি যে নাগরিক সেবা করার জন্য মেয়র পদে তাকে দ্রুত বসানোর দাবি জানিয়েছে কর্মীরা, যে এখানে শুধু নাগরিক সেবার ব্যাপার না, নাগরিক সেবা তো মেয়র হলে যিনি মেয়র হবেন তিনি করবেনই, সেই জন্যই তো নির্বাচন করা, সেই জন্যই তো দায়িত্ব পালন করা। হ্যাঁ, কিন্তু তার আগে তো আপনার অধিকারটা ফিরে পেতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা তো হতে হবে, সেটি একটি বিষয়। তাহলে আপনারা স্থানীয় সরকারের বিরোধিতা কেন করছেন? কোনো নির্বাচনের বিরোধিতা নাই বিএনপির। আপনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইলে তো হবে না। আপনি কান থুয়ে কি আগে যদি কান টানেন মাথা থুয়ে, তাহলে কিভাবে হবে? এই যেই মুহূর্তে সমস্ত জাতি 17 বছর 15 বছর যাবত একটা নির্বাচন বর্ধিত, জাতীয় নির্বাচনের সাথে সমস্ত কিছু জড়িত। আপনি এর স্থানীয় সরকার নির্বাচন দেন, উপজেলা নির্বাচন দেন, মেম্বার নির্বাচন দেন, মসজিদের নির্বাচন দেন, ক্লাবের ভোট দেন, যা ইচ্ছে দেন, ফুটবল ফেডারেশন দেন, কিন্তু সেটা জাতীয় নির্বাচন কেন আগে নয়? সেটাকে কেন ব্যাহত করে, বিঘ্ন সৃষ্টি করে কেন? কিন্তু সিটির মেয়াদ শেষ হয়ে গেলে, যেসব সিটির মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো দেওয়া যাবে। মেয়াদ যখন শেষ হবে, মেয়াদ এখনো শেষ হয়নি, 30 তারিখ পর্যন্ত। মেয়াদ যখন শেষ হবে, হ্যাঁ, তো পার্লামেন্টের মেয়াদ কি হাসিনার তো শেষ হয় নাই 5 বছর, বা এরাও তো ক্ষমতায় রয়েছে, এরাও তো অনির্বাচিত রয়েছে এতদিন, তো আপনি কেন একদিন বেশি থাকবেন? না, মেয়াদ শেষ হয়েছে, বেশ কয়েকটি সিটির নির্বাচনের সময় হয়েছে, এখন সম্ভবত আপনাদের আপত্তির কারণে ভোটের দিকে কারো কোনো আপত্তি নাই, শোনেন, কারো কোনো আপত্তি নাই, কিন্তু আপনি এই নির্বাচনের কথা বলে বা সংস্কারের কথা বলে বা কখনো ওই কি বলে ওই প্রোক্লেমেশনের কথা বলে, কখনো ওই গণপরিষদের কথা বলে যদি আপনি নির্বাচনটা বিঘ্নিত করেন, এটা বাংলাদেশের সকল মানুষ নাই কেন বলছেন? যদি স্থানীয় সরকার নির্বাচন দেয় তাহলে কঠোর আন্দোলন করা হবে, সেই ধরনের ঘোষণা তো বিএনপি নেতারা দিয়েছেন। বললাম, আপনি মাথা থুয়ে যদি কান টানেন, সেটা তো হচ্ছে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার করা যাবে না, সেটির কথা বলতে চাইছেন। সরার তুষার, একটু আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গেই, যেটি উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, আবার কিছুক্ষণ আগে বাবুল ভাই বললেন যে বিষয়গুলো, তার লেখা ধরে আমি একটু কয়েকটি পয়েন্ট বলি। আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছেন। এই যে হাইকোর্টের রায় ভায়োলেট করে, এটি একটি বিষয়। নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, পরবর্তীতে কমিশন আপিল করেনি, এটি একটি বিষয়। এর কোনোটি কি আসলে স্থানীয় সরকারের বিষয় কিনা, মানে সে কি পক্ষভুক্ত কিনা? সে তো পক্ষভুক্ত হয়নি, তাহলে আদালতের সিদ্ধান্তের বাইরে গিয়ে বা আদালতের মানে রায়টিকে সে কেন গ্রহণ করতে চাইছে না? আদালতের রায়কে, আপনাকে ধন্যবাদ, এবং আদালতের রায়কে তো চ্যালেঞ্জ করার সুযোগ আছে, এখন যেমন রিট হচ্ছে। তার আগে আমি একটু অন্য একটা প্রেক্ষাপটে বলি। এটা মোটেও আজকে ইশরাক সাহেব, এই যে আপনাদের টেলিভিশনের লাইভে আমি দেখলাম, ইশরাক সাহেব মোটেও ওই মেয়র হওয়ার জন্য আন্দোলন করছেন না, এটা তিনি নিজে পরিষ্কার করেছেন একটু আগে। তিনি বলেছেন আমি আমার নেতার সাথে কথা বলেছি, মানে অর্থাৎ তিনি কাকে ইঙ্গিত করছেন, ইউ নো দ্যাট। এভাবে নেয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই, আমাকে যারা চেনে তারা জানে। এই যে একটু আগে আমার প্রিয় বাবুল ভাই বললেন যে পুরান ঢাকার অনেক লোক এই আন্দোলনের সাথে যুক্ত আছে, সাধারণ জনগণ যারা ইশরাককে পছন্দ করেন। আমরা জানি ইশরাক সাহেব এবং সাদেক হোসেন খোকা, তারা যেহেতু এই অঞ্চলের মানুষ, তাদেরকে অনেকেই সমর্থন করেন। তাহলে আমি বলবো যে যদি এখানে সাধারণ মানুষ থেকে থাকে, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন, ইশরাক সাহেব তাদের সাথে প্রতারণা করছেন, কারণ তাদেরকে আপনি নিয়ে এসেছেন মেয়র হতে চান এটা বলে, কিন্তু আপনি এখন এখানে করছেন হচ্ছে উপদেষ্টা আসিফের পদত্যাগ, এটাই হচ্ছে আপনার মূল ইস্যু। আপনি বলতে চাচ্ছেন যে আমরা আসলে দেখাতে চাচ্ছিলাম যে তারা যে আসলে একটা দলের প্রতিনিধি, কিভাবে তারা দলের প্রতিনিধি, এবং কথাগুলো অসংলগ্ন এবং পরস্পর বিরোধী। তারা রেফারেন্স দিচ্ছে যে দেখেন নাহিদ তো পদত্যাগ করে তারপর একটা দলে ঢুকেছে, আপনারাও সেটা করেন। তো আসিফ বা মাহফুজ তো আমাদের দলে ঢোকেন নাই। তারা যদি এই দলে আসতে চান, কিংবা আসিফ কি বলেছেন যে আমি যে কোনো দলে যেতে পারি, ধরে নিলাম তারা এনসিপিতেই আসবেন, ধরে নিলাম তারা যদি রাজনীতিতে আসেন কোনো একটা দলে আসবেন, তখন তারা উপদেষ্টা পদে থেকে আসলে আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে নাহিদকে তো আপনি রেফারেন্স হিসেবে এখানে টানতে পারেন না, এটা কিন্তু পরস্পর বিরোধী। মূল ব্যাপারটা যেটা তারা বোঝাতে চাচ্ছেন যে আসলে আসিফ একটা দলের হয়ে কাজ করছেন, কিভাবে কাজ করছেন এটা কিন্তু তার দাবি, এটা কিভাবে প্রমাণিত, ঠিক আছে? ফলে উনি এইটা পুরো মুভমেন্টটা ইল মোটিভেটেড মুভমেন্ট, এবং এই মুভমেন্টের পেছনে উদ্দেশ্যটা হচ্ছে আসলে আসিফ মাহমুদের পদত্যাগ এবং মাহফুজের পদত্যাগ, এবং এই জন্যই তারা আরেকটা দলকে নামিয়েছেন। আমি সন্দেহ করি গণ অধিকার পরিষদকে, উত্তরের প্রশাসক দেখেন জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা একটা আওয়ামী প্র্যাকটিস, এবং সেখানে আবার এনসিপিকে জড়ানো হচ্ছে। এজাজ সাহেবের সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই, তিনি এনসিপির কোনো পর্যায়ের কোনো নেতা না, কিন্তু একদিকে বলা হচ্ছে হিজবুত তাহরির, আবার আনা হচ্ছে এনসিপি প্রতিনিধি। তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে এনসিপির ভেতরে আসলে হিজবুত তাহরির আছে, যেটা আসলে ইন্ডিয়া চেষ্টা করলো মাহফুজকে ওই হিজবুত তাহরির প্রমাণ করার চেষ্টা করে। একই খেলাটা আমি নূরকে তো আমি চিনি, এটা নূরের মাথা থেকে আসে নাই,
এই কাণ্ডটা অন্য কেউ করাচ্ছে, তাহলে এটা খুব গর্হিত কাজ তারা করছে, এই যে ট্যাগিং পলিটিক্সটা, আওয়ামী লীগের পলিটিক্স। এখন এখানে দেখেন, এই প্রসঙ্গে আমি একটু বলেও রাখি, হিজবুত তাহরিরের প্রসঙ্গে বেশ কিছু স্ক্রিনশট, তারপরে এজাজ সাহেবের তখনকার বিভিন্ন সময়ের মামলা, আদালতের বিভিন্ন রায়, সবকিছু তো ঘুরছে। তাহলে আপনি প্রমাণ করবেন, আপনি এর সাথে এনসিপি কে জড়াচ্ছেন কেন? আচ্ছা, এনসিপি প্রতিনিধি এটা বলার কারণ কি? আপনি তো একটা রাজনৈতিক দল, একটা ব্যক্তি বলছে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি তো গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল হয়ে তো আপনি এই কাজটা করতে পারেন না। কিন্তু কিভাবে যখন আপনি তাকে উপদেষ্টা, বাড়াচ্ছেন? হ্যাঁ এনসিপি বলা যায় না, তো উপদেষ্টা আসিফ মাহমুদ যখন তাকে নিয়োগের জন্য সুপারিশ করেন, না, যদি এটা সত্যি হয়ে থাকে যে এই জিনিসগুলো হাজির হয়েছে, তাহলে অবশ্যই এটা তো এমন তো না যে আসিফ এটা জানতেন। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সেটা এখন আপনি ব্যবস্থা নিতে পারবেন, ব্যবস্থা নেওয়ার তো কোনো অসুবিধা নেই। আর প্রশাসক তো চূড়ান্ত ব্যাপার না, আমরা তো বলেছি যে আপনি সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তো দেন, অন্তত আপনি 2টা সিটি কর্পোরেশন নির্বাচন দেন জাতীয় নির্বাচনের আগে, ঠিক আছে? এইটুকু তো দিতে কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে কি, এখানে আরো বড় প্রশ্ন, আপনি দেখেন আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা অভিযোগ করেছে, কিন্তু গণ অধিকার পরিষদ একটা টেন্ডার চেয়েছে 16 কোটি টাকার, এটা না দেওয়াতেই তারা এই বিশৃঙ্খলাটা করছে, ঠিক আছে? এটা কিন্তু গণ অধিকারকে এখন প্রমাণ করতে হবে যে তারা মিথ্যা বলছে। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা তো আমাদের বিরুদ্ধে হাজারটা দুর্নীতির সত্য মিথ্যা অভিযোগ তুলতে থাকে, এখন তাদের বিরুদ্ধে এটা আসলো কেন? ঠিক আছে? এবং নূরের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি তার এলাকার মধ্যে প্রত্যেকটা বদলি নিয়োগে তার ভূমিকা আছে, আমি ওটাতে এখন যাব না। এই মামলাটার মধ্যে গুরুতর অসঙ্গতি আছে। আমি প্রথম কথা হচ্ছে যে আপনি আরজি চেঞ্জ করেছেন, আরজি চেঞ্জ করা যায় নির্বাচনী ট্রাইব্যুনাল আইনের মধ্যে 30 দিনের মধ্যে আপনি আরজি চেঞ্জ করতে পারবেন, 5 বছর পরে করতে পারবেন না। কিন্তু 5 বছর পর আরজি চেঞ্জ করা হলো এবং 2বার আরজি চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আরজি এবার কারা চেঞ্জ করেছে? আরজি চেঞ্জ করতে পারবেন আপনি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন, আপনার এভিডেভিট যদি কাউকে দেওয়া হয়। আরজি চেঞ্জ করেছে একজন তৃতীয় ব্যক্তি, একজন আইনজীবীর একটা ক্লার্ক এসে করা হয়েছে যিনি, এবং সিটি কর্পোরেশন আইনের 32 ধারা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে এইভাবে আপনি তৃতীয় ব্যক্তি দ্বারা আরজি সংশোধন করতে পারবেন না 5 বছর। মামলার সাক্ষী হিসেবে যে সাক্ষীদেরকে ডাকা হচ্ছে তারা আসছে না কোর্টে, তারা গিয়ে ঢাকা আইনজীবী সমিতিতে গিয়ে সিগনেচার করে আসছে। সরকার এর পার্ট কেন? মানে এর পার্ট তো নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন যখন গ্যাজেট পাঠাচ্ছে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছে, গ্যাজেট সহ চিঠি পাঠিয়েছে, তাহলে তো এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এটা রেসপন্স করতে হবে। এবং খেয়াল করেন, এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে ইস্যুতে আজকে আমরা আন্দোলনটা করলাম বা একটা প্রতিবাদ সমাবেশ করলাম। ওই আদালতের রায়ের পরে গ্যাজেট পাঠিয়েছে, গ্যাজেট সহ একটা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, জানতে চেয়েছে স্থানীয় সরকারের কাছে যে এখন তো আদালতের রায় আছে, আর কোনো আইনি জটিলতা আছে কিনা। এটার ফলো আপ হিসেবে আরও কিছু কোয়ারিজ, আরও কিছু জিজ্ঞাসা সহ স্থানীয় সরকার একটা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনকে। এটা দুটো প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ফলো আপ চিঠি আদান প্রদান, আরও ব্যাপারগুলো পরিষ্কার হওয়ার জন্য। এখন ইশরাক সাহেব পোস্ট দিচ্ছেন, ওই যে স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠি উনি ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন, এটা ওনার কাছে গেল কিভাবে? তার মানে নির্বাচন, আমরা যে দাবি করছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে এবং নির্বাচন কমিশনের মধ্যে মানে ঘাপলা আছে, এবং তারা আসলে এখানে আপনি দেখবেন যে এখানে ভেতর থেকে লিক করা হয়েছে চিঠিটা। এটা কিন্তু একটা, এই শুধুমাত্র যে কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে শুধুমাত্র এই একটা কারণে নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়া সম্ভব, মানে নতুন করে গঠন করা সম্ভব। এই প্রসঙ্গে আমি আসছি, কিন্তু আপনি যেটি ইশরাক সাহেবের কথা বলছিলেন, তার যে অভিযোগ সেটিও কি আসলে এক ধরনের প্রমাণ করে কিনা? তিনি একটি জায়গায় আমি দেখলাম যে তিনি বলেছেন যে মেয়র ফেয়ার কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য। মানে তাকে যে হোয়াট আই হ্যাভ সেড, ওনার মুখ্য উদ্দেশ্য এটাই, যে ওনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আসলে উনি জিনিসটাকে নিয়ে যাবেন উপদেষ্টাদের দিকে। কিন্তু উপদেষ্টারা যদি পক্ষ না হওয়ার পরও চেষ্টা করেন তাকে আটকানোর জন্য, স্থানীয় সরকার তো এখানে পক্ষ, শেষ পর্যন্ত এটা স্থানীয় সরকারে যেতে হবে, কারণ শপথটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পড়াবে। তার মানে উনার উদ্দেশ্যটা উনি পরিষ্কার করেছেন, ঠিক আছে? এবং আমি বলবো যে যারা ইশরাক সাহেবকে গাইড করছেন, তারা উনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য খুব ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস ওনাকে ঠেলে দিয়েছেন। এই কাজটা তিনি করতে পারেন না, মানে আপনি ব্লাফ করতে পারেন না, এটা কিন্তু ব্লাফ। আপনি মেয়রশিপ, আপনি এটা পরিষ্কার করছেন যে মেয়রশিপটা আমার উদ্দেশ্য না, এখন তিনি বলছেন আমার বাড়িতে এসে শপথ করানোর আপেক্ষিক বিষয়, যে উনি হয়তো মনে করছেন এটা ওনার জন্য ঠিক না। তাহলে আপনি শুরুতে ওই আন্দোলনই করতেন, উপদেষ্টা পদত্যাগের দাবিতে আপনি আন্দোলন করতেন। আপনি তো পরিষ্কার বলছেন যে আমার বাসাতে এসে শপথ পড়ালেও আমি এখন রাজি হব না। ঘটনা হচ্ছে এই আপনি তাহলে জনগণ যদি আপনার সাথে এসে থাকে, আপনি আপনার দাবি অনুযায়ী, তাহলে আপনি জনগণের সাথে প্রতারণা করছেন। আপনি জনগণকে যদি বলতেন যে উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমি আন্দোলন করছি, সেটা কিন্তু আপনি বলে আনেন নাই। তারপর আপনি দেখেন এখন যমুনায় আন্দোলন হচ্ছে, আমাদের ব্যাপারে বলা হলো যে যমুনায় খালি এনসিপি যায়, তো এখন উনি কিভাবে যাচ্ছেন? কিংবা এই যে সিটি কর্পোরেশন যে পানি দিচ্ছে তাদেরকে, হ্যাঁ, আমাদেরকে পানি দেওয়া নিয়ে, আমাদের আন্দোলনে পানি দেওয়া নিয়ে কত কথা, তো এখন এখানে পানি দিচ্ছে কিভাবে? হ্যাঁ, দক্ষিণে পানি দিয়েছে, আমরা সেই ছবি দেখেছি। একটু আনিস আলমগীর ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে দুটো বিষয় আসলে, একে তো হচ্ছে যেটির কথা আসলো অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, সেটির একটি বিষয়, পাশাপাশি আবার পক্ষভুক্ত না হওয়ার পর সরকার শপথটিকে আটকে দেওয়া, পুরো বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে। আমার তো মনে হয় এর শেষ পর্যায়ে আছে, সেই জন্য তার একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি।
শেষ পর্যায়ে যে আগামীকাল বৃহস্পতিবার এটা হাইকোর্টে রায় হবে, 2 দিন ধরে শুনানি হয়েছে। এই রায় আমার ব্যক্তিগত ধারণা ইশরাকের বিরুদ্ধে যাবে। বিরুদ্ধে কেন যাবে সেটা আমি পরে আসছি। সেই প্রেক্ষিতে ইশরাক হয়তো সেই বার্তা পেয়ে গেছে। বার্তা পেয়ে তার আজকে যেই কর্মসূচি সেটা বলছে যে আমরা এখন গত 6 দিন না 5 দিন ধরে আন্দোলনটা হলো, প্রায় 6 দিন, এতদিন ধরে হচ্ছে আমাকে মেয়র করতে হবে। এখন বলছে যে আমাকে মেয়র করলেও আমি শপথ নেব কিনা সন্দেহ আছে, এবং আমার নেতার সাথে আমি আলাপ করেছি। তার মানে হচ্ছে তাদের কাছে একটা মেসেজ এসেছে যে হাইকোর্ট থেকে হয়তো নেগেটিভ রেজাল্ট আসতে পারে, এবং যদি নেগেটিভ রেজাল্ট আসে পার্সোনালি আমি কিন্তু এটাতে আশ্চর্য হব না। কারণ যে প্রক্রিয়ায় এই নির্বাচনকে আমরা অবৈধ বলছি, যে প্রক্রিয়া নির্বাচনটা হয়েছে, তো সেখানে আরেকজন জনপ্রিয় নেতা একেবারে শেষ দিকে এসে এই ধরনের রায় নিয়ে কেন যেতে হবে? কারণ ইশরাক অনেক জনপ্রিয় তরুণ নেতা। আমি ঢাকা শহরে তাকে দেখেছি। আমি যখন এই নির্বাচনে ভোট দিতে গিয়েছি আমি তখনও দেখেছি তাদের লোকজনকে ভোট কেন্দ্রে আসতে দিচ্ছে না। তারপরও তারা কত জমায়েত হয়ে সেখানে ভোট দিতে গিয়েছে, কত রিস্ক নিয়ে গিয়েছে। আমি মনে করি যে পার্সোনালি আমি মনে করি যে ইশরাকের এই পদ আসলে নেওয়া উচিতই ছিল না। ডিক্লেয়ার করছে, দেন তার তখনই দেওয়া উচিত ছিল যে আমি এই প্রক্রিয়ায় যাব না, এই প্রক্রিয়া শপথ নিতে যাব না। এখন যখন হলো তার, এটা তো গেম চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ কি নিয়ে? যে নিরপেক্ষ নয়। আমি পার্সোনালি আবার চাই যে 2 জন উপদেষ্টা যিনি আছেন, আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ, এই 2 জন পদত্যাগ করুক আমি চাই। কারণ এনসিপিতে তারা যোগ দেয় নাই, এটা সত্য, কিন্তু তারা এনসিপিরই প্রোডাক্ট কিংবা তাদেরই প্রোডাক্ট হচ্ছে এনসিপি, এটা তো অস্বীকার করার কিছু নাই। যদিও আসিফ মাহমুদের আগে বলছে যে আমি অন্য দলেও যোগ দিতে পারি, তো যান, আপনার যদি যোগ দেওয়ার যদি ইচ্ছে থাকে, ইলেকশন করার ইচ্ছে থাকলে আর কবে পদত্যাগ করবেন? আপনারা সরকারে থাকবেন। আপনার সরকার আবার কোন ধরনের সরকার? স্থানীয় সরকারে, যেটা দিয়ে আপনি ম্যানিপুলেট করতে পারেন, আপনি ইলেকশন ম্যানিপুলেট করতে পারেন, আপনার এলাকায় উন্নয়ন কাজ করতে পারেন, যেখানে আপনার টার্গেট আপনি নির্বাচিত হবেন। তো সেরকম একটা পজিশনে থেকে আপনি আসলে এখানে থাকা উচিত না, আপনার যদি রাজনীতি করার ইচ্ছে থাকে। কারণ এই 2 জন ব্যক্তি এইখানে থাকা মানে হচ্ছে যে এদের অধীনে যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা বিএনপি কিংবা এনসিপি বা আদার্স যে কোনো দল করতে পারে, এটাতে অস্বাভাবিক কিছু না। আমি আজকে আবার দেখলাম এনসিপি তার প্রতিক্রিয়া হিসাবে আরেকটা দাবি নিয়ে আসছে। তারা বলছে যে এই সরকারের মধ্যে আরো 3 জন আছে বিএনপির লোক। যদি আমি সন্দিহান এরা কি ধরনের বিএনপির লোক। আসিফ নজরুলকে যদি বলা হয় বিএনপির লোক, আমি তো সন্দেহ করি কি ধরনের বিএনপির লোক। এবং ওয়াহিদুদ্দিন মাহমুদকে বলেছেন, সালাউদ্দিন সাহেবকেও বলেছেন। আমি মনে করি যে তাদের এই অবশ্য দাবিটা সরাসরি করে নাই, পদত্যাগ করানোর হুমকি দিয়েছে। মানে তার মানে কি? তাহলে এনসিপি আবার এদেরকে সাপোর্ট করছে কেন? এনসিপি এতদিন ধরে কেন বলে নাই যে 3 জন এখানে ছিল যারা বিএনপির লোক? ওরা যখন বললো 2 জন এনসিপির লোক, তারা এখন আসছে 3 জন। তাহলে বিষয়টা আপনি দেখেন যে এনসিপি ভার্সেস বিএনপির খেলা হচ্ছে এখানে। এবং ইশরাক সেটা বুঝে গেছে যে তার এই দাবিতে আর তার থাকা যাচ্ছে না। এখন টার্গেট মাহমুদের দোষ হচ্ছে যে সে যথাযথভাবে তাকে শপথ নিতে দেয় নাই। হয়তো সে ইশরাক যে শপথ নিয়ে কিছু কন্টিনিউশনে থাকতো আমি সেটাও মনে করি না, কিন্তু তার ক্ষোভ থাকতেই পারে পার্সোনালি যে আমি তো জিতে এসেছি। কিন্তু যে প্রক্রিয়া উনি জিতে এসেছেন সেটাও তো প্রশ্নবিদ্ধ। কারণ আপনার সাথে কন্টেস্ট করবে কে? আপনি যখন বলছেন যে আমি মেয়র এবং আরজিও চেঞ্জ করছেন কয়বার, তো সেই প্রক্রিয়ায় একটা রায়ের পর আমরা জানি নিম্ন আদালতের রায়গুলো কি। নিম্ন আদালতের রায় কেনা কিন্তু কোনো ব্যাপার না। সেই রকম একটা রায় নিয়ে আপনি আসছেন, কিন্তু পক্ষভুক্ত যাদের হওয়া নির্বাচন কমিশন তারা পক্ষভুক্ত হয় নাই। তার মানে এখানে সামথিং রং আছে। এখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে যে আপনি কেন পক্ষভুক্ত হবেন না? আপনার একটা ইলেকশন, পার্সিক্যাল একটা ইলেকশন, সেইটা শেষ হয়ে গেছে। সেই শেষ হয়ে গেছে, 2 দিন পরে আবার নতুন করে আসবে। সেই জায়গায় আপনি না গিয়ে আপনি এইখানে থাকাটা হচ্ছে আপনার মধ্যেও একটা আছে। আর আমি বিএনপিকে বলবো যে বিএনপি সবসময় বলতেছে যে বাবলু অবশ্য বলছে যে আমাদের কোনো আপত্তি নাই যদি স্থানীয় সরকার নির্বাচন হয় না, কিন্তু অন্যান্য নেতারা আপত্তি জানাচ্ছেন। আমি বলছি যে জাতীয় নির্বাচন বাদ দিয়ে ওইটাই আর কি, স্থানীয় সরকার নির্বাচনগুলো আপত্তি না। আমি মনে করি যে এই মুহূর্তে সব কয়টা রাজনৈতিক দলের দাবি করা উচিত স্থানীয় সরকার নির্বাচন। কারণ
এই জাতীয় নির্বাচন আমি যদি ডিসেম্বরের গোল ধরি, যে ডিসেম্বরে হচ্ছে, আজকে সেনাপ্রধানে বলছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চান, উনি চান যে নতুন সরকার ক্ষমতা নেবেন জানুয়ারিতে। এটা কিন্তু অথেন্টিক না, ফেসবুকে যেটা আসছে। ফেসবুকে না, আমি নিউজে দেখছি, পত্রিকার নিউজে দেখছি। তো এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে আমরা চাচ্ছি যে অবিলম্বে নির্বাচন হোক এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক। আমার মনে পুরো জাতি চাচ্ছে এটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক। এই অবস্থায় তার আগে তো আমরা স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে পারি, অনেক দিন হয়ে আছে এবং সবগুলো স্থানীয় সরকার কোথাও ডিউ হয়ে আছে। তাহলে আপনি প্রতিনিধি নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি কেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে স্থানীয় সরকারগুলো নির্বাচন এক জায়গায় একদিন করে ফেলেন, করে আপনি একটা ভালো লোকগুলোকে জনগণের কাছাকাছি যাওয়ার সুযোগ দেন। আপনি সব একটা এমন একটা নির্বাচন হয়েছে যেটার বৈধতা নিয়ে প্রশ্ন ছিল, সেরকম লোকরা এখন আছে এবং আপনি আবার এমন লোকগুলোকে চয়েস করছে, যেটা উনি বললেন যে ঢাকা উত্তরের যে প্রশাসক নিয়ে প্রশ্ন উঠবে না কেন? ঢাকা উত্তরে যিনি প্রশাসক হয়েছেন ওনার হিজবুত তাহরীর কানেকশন যেমন এসেছে, বড় বিষয় হচ্ছে যোগ্যতা কি, কোন যোগ্যতায় উনি ওই পোস্টে যেতে পারেন। এবং সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ সেখানে আন্ডার টেবিল ডিল করেছে তার সাথে, সেই জন্যই তার প্রশ্ন আসছে। এবং ঢাকায় হয়তো দক্ষিণেও তার হয়তো এরকম ইচ্ছে ছিল যে আরেকজনকে দেবে। তো আমি মনে করি যে এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে ওঠার জন্য সরকারের উচিত অবিলম্বে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন করে ফেলা। জি, আরেকটি বিষয় সরার তুষার একটু আপনার কাছে জানতে চাই, যেটি আপনি তুলছিলেনও কিছুটা, যে আজকে আপনারা আন্দোলন করছিলেন বা আনিস আলমগীর ভাইও তুলছিলেন, নির্বাচন কমিশনের পদত্যাগই আসলে এক ধরনের, আপনারা বললেন সরাসরি না বললেও এক ধরনের যে আপনারা পদত্যাগই চাইছেন, সেটি নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি সময় আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। সরার তুষার, একটু আপনার কাছে আগে যাই একটু জানতে চাচ্ছিলাম যে আজকে আপনারা নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করেছেন। আমরা এর আগে দেখেছি 96 বা 91 যে নির্বাচন হয়েছে, যেটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য, সেই নির্বাচনেও পরাজিত যারা ছিলেন সেই সব রাজনৈতিক দলরা তারা এটাকে সূক্ষ্ম কারচুপি বা স্থূল কারচুপি বলেছেন। অর্থাৎ রাজনীতিতে হেরে যাওয়ার পরে বা বিপক্ষে মত গেলে সেটিকে মেনে নেওয়ার প্রবণতা আমাদের ছিল না, যেটি আপনারা বলছেন যে নতুন সংস্কৃতি তৈরি করবেন। কিন্তু দুই একটি সিদ্ধান্ত যদি আপনাদের বিপক্ষে গেলেই কি এখন নির্বাচন কমিশনের পদত্যাগ চাইতে হবে? কারণ আপনারা তো এই কমিশনের নিয়োগের সময় আপনারা কোনো বিরোধিতা করেননি, এখন কেন বলছেন যে ফ্যাসিস্টের আমলের আইনে নিয়োগ হয়েছে এই কমিশনকে সরে যেতে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা কোথাও হেরে যাই নাই, ফলে এটা ওইভাবে দেখা যাবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই ইসি যখন গঠন করা হয় তখন পরিষ্কারভাবে, তখন এনসিপি ছিল না, জাতীয় নাগরিক কমিটি, আমাদের রিটেন স্টেটমেন্ট আপনি এখনই পাবেন। তখন আমরা বলেছিলাম যে এই আইনে ইসি পুনর্গঠন করা ঠিক হচ্ছে না এবং আমরা তখনই ইসিকে প্রত্যাখ্যান করেছিলাম। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট, মানে জানাকের ফার্স্ট কোনো স্টেটমেন্ট এবং সংবাদ সম্মেলন ছিল এই ইস্যুতে। এবং তখন আমরা কি বলেছিলাম? তখন আমরা বলেছিলাম যে আপনি 2022 সালের এই, যেটাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন যে এটা একটা বাকশালী আইন, বাকশালী কমিশন, এই আইনে, এবং সকল রাজনৈতিক দল বিরোধিতা করেছিল, সেই আইনে আপনি কেন ইসি কেন গঠন করতে যাচ্ছেন? বিএনপির 31 দফার 7ম দফা কি পরিষ্কার তারা লিখেছে যে এই আইনটাকে আমরা সংশোধন করব, এই 2022 সালের আইনকে। তাহলে আপনি এখন এইটা নিয়ে কথা বলছেন না কেন? এখন আপনি সুষ্ঠু নির্বাচন চান, আপনি নির্বাচন চান, পরিষ্কার করতে হবে যে আপনি নির্বাচন চান নাকি সুষ্ঠু নির্বাচন চান। এই ইসি, এই আইনের অধীনে, এটা কিন্তু কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করছি না আমরা, এই আইনের অধীনে গঠিত ইসি, তার যে ফাংশনালিটি, এর মধ্যে দিয়ে কোনো সুষ্ঠু, মানে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে উনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করতে চান, শ্রেষ্ঠ নির্বাচন করবেন। শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, বাংলাদেশে যে 4টা নির্বাচন নিয়ে মোটামুটি বিতর্ক থাকলেও মোটামুটি সবাই মেনে নিয়েছে, 91, 96, 2001, 2008, এই ধরনের একটা নির্বাচন আপনি এই ইসির আন্ডারে করতে পারবেন না। এবং তার নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ নানাভাবে। যেমন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও এই ইসি মন্তব্য করেছে। আজকে যদিও তারা সুর পাল্টে ফেলেছে, আজকে বলেছে যে এটা সরকার সিদ্ধান্ত নেবে। এর আগে কিন্তু তারা বলেছিল যে না, এখন সব বাস্তবতা নাই, 2-3 বছর লেগে যাবে ইত্যাদি। এই মন্তব্য তো আপনার করার কথা না। এই মন্তব্য আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাকে বলবে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাকে বলবে, আপনি নির্বাচন আয়োজন করে দেবেন। যে কোনো সময় নির্বাচন আয়োজন করার সক্ষমতা আপনার থাকতে হবে। কিন্তু তারা তখন থেকেই বিরোধিতা করছিল এটার। এবং এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাবে ইসি বিরোধিতা করছে, মানে ফর নাথিং। যেমন ধরেন, মানবতা বিরোধী অপরাধে যদি আপনি অভিযুক্ত হন, তাহলে আপনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। এই সংস্কারে তারা বিরোধিতা করছে কি কারণে? এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা আওয়ামী লীগাররা যেন স্বতন্ত্রভাবেও যেন কেউ দাঁড়াতে না পারে, সেজন্য ব্যবস্থা করা। সশরীরে এসে আপনাকে মনোনয়ন জমা দিতে হবে, এটা তারা বিরোধিতা করতেছে। এবং আপনার ফেরারি আসামি হলে আপনি নির্বাচন করতে পারবেন না।
গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব কিন্তু এগুলো। সীমানা পুনর্নির্ধারণ সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে আপনাকে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে এবং কি করছে তারা খেয়াল করেন, শহরের মানে আসন কমিয়ে দিয়ে গ্রামে আসন বাড়াচ্ছে। যখনই বিভিন্ন জরিপে উঠে এসেছে যে শহরে এনসিপির অবস্থান ভালো, মানে নতুন ছাত্রদের দল ভালো, তখনই এই কাজ যদি আমরা এখন প্রশ্ন করি যে আপনি আসলে আমাদেরকে ঠেকানোর জন্য এই কাজ করছেন, তখন আপনি কি উত্তর দেবেন? এই ব্যাপারটা তো সেটেল হয় নাই যে স্বাধীন কমিশন করবে নাকি নির্বাচন কমিশন করবে সীমানা পুনর্নির্ধারণ। তার আগেই আপনি কেন এটাতে হাত দিলেন? এটা তো আপনি করতে পারেন না। সংস্কারগুলো আশু সমাধানযোগ্য, আগের আইন অনুযায়ী তো তাদেরই করার কথা এটি না, এবং না, কিন্তু এটা তো এখন আপনাকে এজেন্ডা হচ্ছে যে কি কি বিষয় আশু সমাধানযোগ্য, কি কি বিষয় আশু সংস্কারযোগ্য, সেটা সরকার জানিয়েছে। আপনি সেইগুলোর বিরোধিতা করেছেন, বলেছেন যেগুলো এখন বাস্তবায়ন সম্ভব না। যেহেতু এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে এটা একটা বিগ এজেন্ডা, আপনি জানেন যে এই যে সীমানা পুনর্নির্ধারণ কারা করবে, এক এক রাজনৈতিক দলে এক একটা অবস্থান আছে। এটা সেটেল না হওয়া পর্যন্ত আমরা যেহেতু পুরনো আইনে আমাদের অধিকার আছে, এটা দিয়ে করতে পারেন না আসলে। ঠিক আছে, এটা রাজনৈতিক প্রশ্ন। জি, আমি একটু বাবুলের কাছে একটু জানতে চাই, যেটি নিয়ে তিনি বলতে চাইছেন এবং আজকে দিনভর নির্বাচন কমিশনে যে আন্দোলনটি ছিল, এনসিপি নেতাদের অভিযোগ যে এই কমিশন বিএনপির সুরে কথা বলছেন, যেটি সরার তুষার এইমাত্র। শোনেন, ওই নির্বাচন কমিশন আমাদের বিএনপি রাখতেও লাগে না। হ্যাঁ, নির্বাচন কমিশন উল্টান পাল্টান যা ইচ্ছা আপনারা করেন, আপনাদের দাবিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমরা প্রোটেক্ট করতে যাই নাই। ইলেকশন কমিশন ওনারা আন্দোলন করছেন, যদিও তাদের এই আন্দোলন মানুষ গ্রহণ করছে কিনা সেটাই নিয়ে একটা প্রশ্ন আছে। কারণ এই এনসিপি বা এই আমাদের নেতারা যখন ডাক দিছে, লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে জড়ো হয়েছে, অথচ 100 মানুষও তাদের ডাকে যায় না। তার মানে তাদের দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। সেটা বাদ দিলাম, তারপরও দাবি করতেই পারে। একজনও যদি দাবি করে সেটারও একটা মানে আমি হালকা করে দেখতে চাই না। এনসিপি তো একটা রাজনৈতিক দল। তো আচ্ছা, আরেকটা কথা হইলো যে এই ইলেকশন কমিশন গঠন হয়েছে ওই পুরনো আইনি হয়েছে আজ থেকে কয় মাস আগে, 5 মাস আগে। তখন তারা একটা বিবৃতি দিয়ে নাক ডেকে ঘুমাইছে। এই 5 মাস তাদের মনে ছিল না। এখন বিএনপি বা ইশরাক আহমেদ, বিএনপির একজন মেয়র প্রার্থী একটা আন্দোলন করছে। হ্যাঁ, সেই আন্দোলনের কাউন্টার হিসেবে তো মানুষ এখন দেখছে যে আওয়ামী স্টাইল কাউন্টার আন্দোলন একটা করতে হবে। যমুনার কথা বলেছেন, পানি দিচ্ছে, কেন দিচ্ছে জানেন? যমুনার ওখানে ব্লকেট করে দেওয়া হয়েছিল। হাসনাত আবদুল্লাহ যায় ওটা ভেঙেছে, কারণ যমুনা তো তাদেরই মনে করছে নিজস্ব সম্পত্তি, আইন কি আর নিজের বাড়িতে আবার আইন লাগে নাকি, ভেঙেছে। এখন সমালোচনার মুখে পড়বেন, সেই জন্যে কারো ডান্ডা বেরিয়েও দিচ্ছেন, সেটাও আছে। সমালোচনার মুখে পড়ে এখন ওই ধারাবাহিকতা রক্ষা করছে, এটা হলো একটা। আর আসিফ মাহমুদ, উনি তার নৈতিক এই পদে থাকার নৈতিক অধিকার অনেক আগেই হারিয়েছেন। অনেক বিতর্কিত কাজ তাকে নিয়ে আছে, অনেক আলোচনা তাকে নিয়ে আছে। আরও আগে তাকে পদত্যাগ করা উচিত এবং এনসিপির পক্ষ থেকে দাবি করা উচিত ছিল যে আসিফ মাহমুদ তার কি নৈতিকতা হারিয়েছেন। কি কারণে হারিয়েছে? তার অজ্ঞাতে তার বিরুদ্ধে 300 না 400 কোটি টাকার অভিযোগ কিভাবে আসে? দুদকে প্রক্রিয়া দিন, সেটা বলছি। এইটা কিভাবে হলো? একদিনে হয়েছে? হাসিনার যে পিয়ন 400 কোটি টাকা করছে, হাসিনা গর্ব করে বলতো যে আমার পিয়ন 400 কোটি টাকা হেলিকপ্টারে চলে, একদিনে করেছে? হাসিনা পরে টের পেয়েছে, ওইটাই বিচার যে আমার পিয়ন হেলিকপ্টারে চলে, হয়ে গেল, সব ডিসমিস হয়ে গেল, এর কোনো বিচার নাই। আসিফ মাহমুদ 9 মাস না 8 মাস হয়েছে উপদেষ্টা, 9 মাস হয়েছে। তার এই ধরনের, তার বাবা একজন শিক্ষক মানুষ, তিনি লাইসেন্স করে 2 দিনের মধ্যে তার বাড়িতে লাইসেন্স চলে গেছে এলজিডির। নৈতিকতাটা কোথায় গেছে? এটা কি আসিফ মাহমুদ জানতেন না? বা নাও যদি জানেন, তাহলে বুঝতে হবে যে একজন আদর্শিক বাবার সন্তান আসিফ মাহমুদ হতে পারেন নাই। এই প্রশ্ন আসবেই। তারপরে দেখেন, এই যে তার 2 সিটি কর্পোরেশন, বাদ দেন আপনি ইশরাক হোসেন, দিয়েন না আপনি ইশরাক হোসেনকে। আমার বাবার সম্পত্তি যদি কেউ দখল করে, হ্যাঁ, আদালত যদি আমি দখল উচ্ছেদের জন্য বলি, আদালত যদি রায় দেয়, আমি দখল মুক্ত করতে গেলে সেটা আমার অপরাধ হয়ে যাবে। আমি ওইটা ভোগ দখল করবো কিনা সেটা তো পরের ব্যাপার। সেটা আমি তো ওইটা উদ্ধার করে আমি এতিমখানায় দিয়ে দিতে পারি, তাহলে আমি কেন দখল করতে যাবো? কিন্তু আপনি যে আদালতের রায় মানছেন, এটা তো প্রমাণ করবার ব্যাপার আমার আছে। এটা একটা। এই যে আসিফ মাহমুদ, উনি যেটা বললেন, এই যে এক কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন একজন চূড়ান্তভাবে বিতর্কিত, আমার ভাই সরার তুষার বললো যে উনি তো জানতেন না যে উনি বিতর্কিত। আরে ভাই, এত বড় একটা মেয়রশিপ বা প্রশাসক আপনি দিচ্ছেন, আপনি জানবেন না? আপনি কি বলেন এইগুলা? তাহলে তো আপনার আরও আগে পদত্যাগ করা উচিত। আপনি আপনার দপ্তরের একটা কর্পোরেশনের সিইও যাকে বানাচ্ছেন, তার ইতিহাস আপনি জানেন না? শুধু হিজবুত তাহরিক কেন, ওনার ফেসবুক প্রোফাইলে জুলকারনাইন সাহেব দিছে না বঙ্গবন্ধু জাতির পিতা আয় হোসেন, অনেকগুলো ছবি তো আমি দেখেছি। এগুলো কি ফেক? এগুলো বলুক। তারপর দক্ষিণ আরেক সিটি কর্পোরেশন আরেকজনকে দিয়েছেন, ওনার নিজের লোক, সবই তো ওনার নিজের লোক। ওনার একসাথে 3টে দায়িত্ব। একটা হইলো, তাও ইশরাক হোসেনকে দেওয়া যাবে না, উনি ওয়াসার এমডি, উনি আরেক কর্পোরেশনের সিইও, আবার এলজিডি মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি। কি বলবো, 1-এর ভিতর 3 আর কি। এই যে সামগ্রিক বাস্তবতা, এবং এই যে ইশরাক হোসেনকে যে দিবেন না,
এটা প্রমাণ করবার প্রয়োজন ছিল। এর মধ্যে ইন্টেনশন, মন্ত্রণালয় এর সাথে পার্ট না, কিন্তু গায়ে যাইছে এসে পার্ট হয়েছে, 10 দফা দিছে, তার প্রত্যেকটা দফা অযৌক্তিক, অগ্রহণযোগ্য, ম্যাক্সিমাম দফা। তো কি বলবেন আপনি? তো এই যে সামগ্রিক বিষয়গুলো আমাদের সামনে আসছে, তাতে করে ক্রেডিবিলিটি। আর উপদেষ্টা 2 জন ওনারা এনসিপি করেন না, ঠিক আছে, প্রোডাক্ট তো একই জায়গার। হ্যাঁ, এখন আমি যদি কই বিএনপির 2-3 জন ক্যাবিনেটে ঢুকে যদি ওরা পদত্যাগ করে বিএনপিতে গেছে, ক্যাবিনেটে গেছে, এখন আর বিএনপির নেতা নাই, আপনি মেনে নেবেন সেটা? হ্যাঁ, যেই রসুন মানে একই মানে জাগার প্রোডাক্ট, হ্যাঁ, এখন বলতেছেন তারা এনসিপি নাই, তারা এখন সাধু হয়ে গেছে, তারা এখন দল করবে না। আর আসিফ মাহমুদ তো নির্বাচন করবে, তো এলজিডি মন্ত্রী থাকে, যেই জন্যে আমরা একটা পক্ষপাত দুষ্ট মানে কি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা এত লড়াই করলাম, যুদ্ধ করলাম, এখন তাই আবার আমার ঘরে এসে বললো, আবার আরেকজন আগ বাড়াইয়া 3 জন নাকি ডিস্ট্রয় করতেছে, কি ওই আসিফ নজরুল আইন মন্ত্রণালয়কে ধ্বংস করতেছে, তারপরে সালেহ আহমেদ আর কি ওই ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়কে একেবারে ধ্বংস করার জন্য নাকি ওনারা আসছে। ওনারা থাকতে পারবেন না, ওনাকে উৎখাত করে নেবেন, মানে উতরেই দিবেন, মানে ভাষাটা খুবই শক্ত। আচ্ছা, তাইলে তো সরকারি বিতর্কিত। তাহলে আমি যদি কই যে প্রফেসর ইউনূস আপনার জনক, এই এনসিপির জনক, তাহলে তো এই সরকারি এখন আসেন বদলাই দিই আমরা, নতুন করে সরকার বদলাই, ইলেকশন কমিশন বদলাই, এইভাবে করে করে ইলেকশনটা আরো 2 বছর পিছায়, তাহলে তো মজা আরো বাড়লো, ক্ষমতা আরো বাড়লো, অসুবিধা কি? কিন্তু প্রধান উপদেষ্টা তো এনসিপির কেউ নন না, এনসিপির কেউ নন, এটা হলো প্রাতিষ্ঠানিকভাবে কেউ নন, অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি এনসিপির উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন সেটা যে তোমরা সরকার গঠন কি দল করো, তোমাদের মানুষ ভোট দিবে, তোমরা প্রধানমন্ত্রী হবা, বলেছেন তো। এটা আমাকে বলেছেন, আমি হব। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। জনাব আনিস আলমগীর, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন করিডোর বলে কিছু নেই, শুধু রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে করিডোর প্রসঙ্গের একটি যে রাজনৈতিক বিরোধ মাঠে ছিল, সেটি এক ধরনের সমাধান হতে যাচ্ছে কিনা? না, আমি সেটা মনে করি না। আপনার কারণ হচ্ছে এর পাশাপাশি 2টা বক্তব্য এসছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও একটা বিবৃতি এসেছে, কতগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না, সেটার আমি একটু আলোকপাত করি আপনাকে। সেটা যদি আমি দীর্ঘ অনেকগুলো কোশ্চেন এবং উত্তর, যেগুলো জনমনে প্রশ্ন দেখা দিচ্ছিল, সেটা তারাই প্রশ্ন করছে, তারাই উত্তর দিচ্ছে, যাতে করে মানুষের বিভ্রান্তি কাটে। সেই জায়গাগুলোতে একটু ক্লিয়ার করে, যেটা যদি আমি সারসংক্ষেপ করি, সেখানে বলা হচ্ছে রাখাইন রাজ্যে মানবিক সংকট তীব্রতর হওয়ায় বাংলাদেশ জাতিসংঘ এবং অন্যান্য পক্ষের সাথে মিলে সেখানে সহায়তা পাঠানোর চিন্তা করছে। তবে এতে বাংলাদেশে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি? সেখানে সহায়তা নিরাপদ, এই সহায়তা যেটা দেবে সেটা নিরাপদ বিতরণ হওয়া উচিত এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহার না করা, তারপর এবং রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা। এই বিষয়টা আমি আপনাকে পরে বলবো, আমাকে একটু স্মরণ করে দেবেন অন্তর্ভুক্তির যে বিষয়টা। বাংলাদেশ আরাকান বাহিনীর সাথে যোগাযোগ রাখছে, কারণ তারা সীমান্তের নিয়ন্ত্রণে আছে। ভবিষ্যতে সহায়তা কার্যক্রমে সহযোগিতার প্রয়োজন। একই সাথে বাংলাদেশ মিয়ানমারের সাথেও যোগাযোগ অব্যাহত রাখাচ্ছে, বাংলাদেশের অবস্থান স্পষ্ট। আর রোহিঙ্গা শরণার্থীদের নেওয়া সম্ভব নয়, বলেছে যে 12 লক্ষ অলরেডি আমরা নিয়েছি, এর মধ্যে আরও কিছু এসেছে, এখানে যদি সহায়তা না দিই তাহলে আরও আসতে পারে। এবং সেই কারণে মানবিক সহায়তার মাধ্যমে রাখাইনে স্থিতিশীল রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদে পাঠানোর আমরা লক্ষ্যে আমরা এটা করতে যাচ্ছি। এবং এটা সত্যিকার আপনি যদি নেগেটিভ পজিটিভ দুইটাই যদি দেখেন, পজিটিভ যদি আমরা দেখি তাহলে আমরা এখানে বলতে পারি যে রাখাইনে যে স্থিতিশীলতা ফিরলে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়বে, এটা কোনো সন্দেহ নাই, কারণ ওখানে অস্থিতিশীলতা থাকলে তো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা একটা মানবিক বাংলাদেশ বলে আবার পরিচিত হব, যেটা শেখ হাসিনা একেবারে মানবিক বাংলাদেশ করে আমাদের এদেরকে এনেছিল। সীমান্তের সংঘাত এবং অনুপ্রবেশ কমার সম্ভাবনা আছে, কিন্তু নেগেটিভ যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ভয়াবহ এবং যে চ্যালেঞ্জে যে বিষয়গুলো। আরাকান বাহিনীকে ডিফ্যাক্টো স্বীকৃতি দেওয়া, আমরা যদি এটা যদি করি তাহলে হচ্ছে কি আনুষ্ঠানিকভাবে এটা যোগাযোগ, আন্তর্জাতিকভাবে তাদের সাথে যদি আমার আনুষ্ঠানিক যোগাযোগ হয় তাহলে আন্তর্জাতিকভাবে এটার প্রশ্নের সম্মুখীন হতে পারি আমরা ভারত কর্তৃক হতে পারি, চীনা কর্তৃক হতে পারে, আমেরিকা করবে না, রাশিয়া বা আদার্স করতে পারে, যে তাদের সাথে যদি আমাদের ওই সহায়তা ওই সম্পর্ক যদি গড়ায়। এবং সেনাবাহিনীর হাতে পড়ে গেলে যদি এই সহায়তা, তাহলে সেটা আবার হিতে বিপরীত হবে। নিরাপত্তার ঝুঁকি আছে, এখানে ল্যান্ডমাইন সংঘর্ষ থাকার এবং আদার্স সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, এবং বাংলাদেশ সেনা বা সহায়তাকারী কর্মীদের বিপদের আশঙ্কা আছে। অলরেডি আমি এটা আগে যেটা আপনাকে বলছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে যে মিটিংটা হয়েছে তাদের অভ্যন্তরীণ, সেখানেও এটা বলা হয়েছে যে এই করিডোর ইস্যুতে তাদের না,
তাদের, এবং এটা নির্বাচিত একটা সরকার আসলে না, মানে এটা তারা না করছে না, নির্বাচিত সরকারের সিদ্ধান্ত তারাই করতে পারে। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইব, পুশিন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে, এটি আসলে বাস্তবসম্মত কিনা সেটি জানবো, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আনিস আলমগীর, একটু আপনার কাছে জানতে চাই, পুশিন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে, ফেরত দেওয়া আসলে সম্ভব কিনা, বাস্তবতা বা পূর্ব অভিজ্ঞতা কি বলে? পূর্ব অভিজ্ঞতায় বলে যে পুশব্যাক করা কঠিন, কারণ যে পরিস্থিতিতে তারা আসতেছে তাদেরকে পাঠানো, এবং এটা আসলে দিল্লিতে এটা যোগাযোগ করার দরকার ছিল। তোমরা যে প্রচার করছো বাংলাদেশি জনসংখ্যা যাদের যাদের ধরছো, অবশ্যই তাদের আইডেন্টিটি দিয়ে আমাদেরকে দাও, আমরা পরীক্ষা করব, তারপর পাঠাও। এখনও বলা উচিত তাদেরকে এইভাবে যাতে না পাঠানো হয়। আমি তার আগে আপনার কাছে আরেকটা জিনিস আসছি, যেটা আপনার প্রথমেই বলছিলাম যে করিডোর বিষয়ে, যে ডক্টর আমাদের উপদেষ্টা সাহেব, নিরাপত্তা উপদেষ্টা যে বলেছিলেন, আমি মনে করি যে নিরাপত্তা উপদেষ্টা আজকে যেটা বলেছেন সেখানেও আমি ক্লিয়ার না, সেটাতে প্যাঁচিয়ে আছে। ওনারা করবেন না, আবার আমরা করলে কি কি করব এগুলো একদম পেঁচানো আছে। ওনাকে স্পষ্ট বলতে হবে আমরা এই সরকার আমলে করিডোর নিয়ে কোনো আলাপ করব না, কারণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী সবাই চায় যে করিডোর নিয়ে আলোচনা নতুন সরকার করবে, নতুন সরকারের অধিকার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা ভারতের তাবেদার সরকার ছিল, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ যে এটা আমেরিকার তাবেদার একটা সরকার। তাহলে আসলে আমাদের জাতীয়তাবাদী সরকার কারা? যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, আর যারা ক্ষমতা আসতে চায় তাদের বিরুদ্ধে অভিযোগ তারা হয় পাকিস্তানের সাথে আছে, জামাতের কথা বলে, বিএনপির কথা বলে, তার মানে আসলে আমাদের রিয়েল দল কারা, এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। তার সেই কারণে ডক্টর ইউনূসকে খুবই ক্লিয়ার করে বলতে হবে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ করিডোর দিয়ে দিচ্ছে আর আমেরিকাকে, ওনার বিরুদ্ধে অভিযোগ সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, ওনার বিরুদ্ধে অভিযোগ চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। সো এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, ওনাকে প্রমাণ করতে হবে যে উনি বাংলাদেশের জন্যই এখানে এসেছেন, বাংলাদেশিদের জন্য এসেছেন, উনি আমেরিকার স্বার্থে এখানে আসেন নাই, এবং স্পষ্ট করে এগুলো, এই সব বিষয়গুলো সমাধান হতে হবে। এই না হলে আমাদের সমস্যা থেকে যাচ্ছে। আমাদের একটা জাতীয় নেতা কে সেটা নিয়ে আমরা যেই 24-এর গণ অভ্যুত্থান কেন হলো, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ভারতে তাবেদারি করেছে, এটা একেবারে অস্বীকার করার জো নাই, কারণ যেই কয়টা নির্বাচন হয়েছে ভারত আগবাড়ি এগুলোর সমর্থন করে গেছে, ভারতের স্বার্থ আমরা অনেক দিয়েছি। কিন্তু এখন আবার প্রশ্ন হচ্ছে যে শুধু ভারতের স্বার্থের ব্যাপারে প্রচলিত কথাবার্তায় বলা হয়েছে, ভারত যে এখন আমাদের ট্রানজিট বন্ধ করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, তো সেগুলো কোথা থেকে আসলো? তাহলে ভারতের একতরফা ভারতকে বলা, তো সেটা আবার আজকে যে আপনি উপদেষ্টার যে বক্তব্য, সেখানে এটা আছে চুক্তিদের কথা বলছে, তাহলে চুক্তিগুলো কী হবে? তো এতদিন ধরে যে বলে আসছেন বাংলাদেশ একটা গোলামির দেশ হয়ে গেছে, ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, তা গোলামি চুক্তিগুলো এগুলো কোনগুলা? গোলামি চুক্তিগুলো প্রকাশ করেন এবং গোলামি চুক্তিগুলো বাতিল করেন। এখন তো একটা স্বাধীন দেশ, স্বাধীন ইয়েতে আছি আমরা, চুক্তিগুলো তাহলে থাকবে কেন? আমরা তো গোলামি হতে চাই না, তাই না? এখন স্পষ্ট করে আমি আরও একটু বলতে চাই যে সেটা হচ্ছে যে এই বর্তমান সরকার তিনটা জিনিস যদি না করে তাহলে আমাদের উন্নয়ন ব্যাহত হবে, এবং 300 জিনিসের মধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ করে দিচ্ছি আমি, নির্বাচনে স্পষ্ট ডেট দিতে হবে, নির্বাচন স্থানীয় সরকারের একটা স্পষ্ট ডেট দিতে হবে, বর্তমান নির্বাচনে স্পষ্ট ডেট সাধারণ নির্বাচনে দিতে হবে। কারণ একটা মিনিট, এইটা যদি না হয় মানুষের মধ্যে অনিশ্চয়তা যাচ্ছে না, এইটা নিয়ে বিনিয়োগ হচ্ছে না, মানুষের অস্থিরতা কমছে না। সরকার কি করছে? সরকার ভুয়া মামলায় পাবলিককে ধরতেছে, মব লাগিয়ে দিয়েছে। আরেকটা বিষয় যেটা আপনার প্রশ্নে আসতেছি, সেটা প্রতিবেশীদের সাথে সম্পর্ক। বাংলাদেশের সাথে যত কিছু হোক, ভারতের কিংবা মায়ানমারের সম্পর্ক এই তলানিতে যায় নাই। সো প্রতিবেশীদের সাথে আপনি গুতাগুতি করে বাংলাদেশকে এগিয়ে নেবেন, সেটা আমরা বিশ্বাস করি না। সরওয়ার তুষার, একটু আপনার কাছে জানতে চাই, আজকে হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে তিনি 3 জন যারা আটক ছিলেন, মব সৃষ্টি করতে গিয়েছিলেন, তাদেরকে আটক করেছে তাদের ছাড়ানোর অভিযোগে। বিষয়টি গণমাধ্যমে না আসলেও কি এনসিপি এই কাজটি করতো, তাকে সতর্ক করতো? না, এটা গণমাধ্যমে আসলো কখন? গণমাধ্যমে আসার আগে আমরা গতকালকে এটা ইস্যু করেছি, এবং তার আগে তাকে উনি যাওয়ার সাথে সাথেই গণমাধ্যম সেটি লাইভ করেছে। হ্যাঁ, তো এটা না, গণমাধ্যমে আসছে বলেই তো আমরা জানতে পেরেছি। ধরেন এটা গণমাধ্যমে আসে নাই, তিনি এটা করে ফেলতে পেরেছিলেন, আমরা আনঅ্যাওয়্যার, তাহলে আমরা কিভাবে ব্যবস্থা নেব? ফলে আমাদেরকে জানতেই হবে, কোনো না কোনো ফরম্যাটে জানতেই হবে। জানার কারণে আমরা আমাদের উনি শীর্ষ 10 জনের একজন, কিন্তু আমরা সেজন্য তাকে স্পেয়ার করি নাই, যে এটা তো একটা বাজে নজির আপনি, এবং এখানে দায় ওই ডিএমপি কমিশনারকেও নিতে হবে,
ডিএমপি কমিশনার যেহেতু এই ছেলেগুলোর ব্যাপারে অন্য চাঁদাবাজির অভিযোগ আছে, আমরা সেটা দেখেছি এবং এর সত্যতা আছে, কিন্তু এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই। এই কারণে তাদের নিয়ে ওই সময় তারা যে আচরণ করেছে তাদেরকে পুলিশ ধরে ঠিক কাজই করেছে, কিন্তু এরপরে পুলিশ এদেরকে রাখাটা তো পুলিশের জন্য বার্ডেন। এই কারণে পুলিশ মানে ওই যে ডিএমপি কমিশনার হান্নানকে অনুরোধ করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি হান্নানকে কেন অনুরোধ করবেন? হান্নান তো এর জন্য দায়িত্বপ্রাপ্ত না, আপনি তার জিম্মায় কেন দেবেন এবং হান্নান কেন যাবে? এই কারণে আমরা হান্নানের কাছ থেকে এটার সুস্পষ্ট জানতে চেয়েছি এবং যেটা তাকে ইস্যু করা হয়েছে শোকজ, এটা একটা ভালো, আমরা দেখাতে চাই যে আমাদের দলের শীর্ষ পদে থাকলেও আপনি এটা থেকে বেঁচে আসবেন না। কিন্তু আমি এটা একইভাবে আহ্বান জানাবো বিএনপিও, গতকালকে যে দুদু সাহেব যে বক্তব্য দিয়েছেন চরমভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বক্তব্য, এই জন্য বিএনপিও তাকে প্রকাশ্যে জবাবদিহির আওতায় আনবে, একটা শোকজ করবে অন্তত। জি, একটু যেতে চাই জনাব শহীদুল আলম বাবুল। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে ছাত্রলীগ করতেন এমন একজনকে মারধর করেছে ছাত্রদল, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মানে যারা ছাত্রলীগ করেছে সেই সব কোনো শিক্ষার্থীর পড়াশোনার অধিকার নেই, এরকম কিনা বিষয়টা, বা সে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কারা করেছে বাংলাদেশে আপনি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 1000 সহকর্মীকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করা হয়েছে, আবু বক্করকে হত্যা করা হয়েছে, তারপরে যে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, তারপরে বুয়েটের আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের খুব কম ছেলেই আছে যারা খুব ভালো ছেলে বা অন্যায় করে না, অপকর্ম করে নাই। হয়তো আমি জানি না আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা বলেন, যদি কোনো ছাত্রলীগ ভালো ছাত্রলীগ হয়ে থাকে, আমি জানি না কম্বলের ভিতরে পশম বাইসে ভালো কারে পাওয়া যাবে। ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ যদি হয়তো তাও নাই মনে করতাম, ছাত্রলীগ করেছে। হ্যাঁ, তারা সেই দায়িত্বটি বিএনপি নিল কিনা, ছাত্রদল নিল কিনা? কেন নেবে বিএনপি? শুনুন, এই সমস্ত বিষয় হয় কি, যখন একজন বিশ্ববিদ্যালয়ে ক্লাসমেট বলেন তাকে পরীক্ষা দিতে আসতে দেয় নাই, যাক যে হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে তাকে হয়তো পরীক্ষা দিতে আসতে দেয় নাই, তার একাডেমিক লাইফ শেষ হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে সে আবেগের বসে বসে এইগুলো তো ঢাকায় বসে ওই যে হান্নান মাসুদ স্ট্যান্ডিং কমিটির এনসিপির বলা যায় 10 জনের একজন, হ্যাঁ মানে নীতি নির্ধারণ কমিটি এক লোক, সে থানায় চলে গেছে। এরা সারার্থ সাজেরা বলছে, চমৎকার বলেছে যে ডিএমপির কমিশনারকে জব দিতে আনতে অবশ্যই আনতে হবে। আমরা তো জানি ডিএমপির কমিশনার তাদেরই নিয়োগকৃত, আমরা শুনেছি ছাত্রদের মনোনীত, এবং তিনি থরথর করে কাঁপে ছাত্রদের কথা শুনলে। এখন সেটা বুঝলাম যে ঘটনা সত্য অনেকটা। হ্যাঁ, ডিএমপি কমিশনের দায়বদ্ধতা কোথায় সেই বিষয়ে আলাপ করবো না। এখন দুদু সাহেবেরকে কারণ দর্শাইতে হবে বক্তৃতার জন্য। এখন বক্তৃতার জন্য যদি বাংলাদেশের ট্যাক্স ধরা হইতো তাহলে বিপুল পরিমাণ উদ্বৃত্ত হইতো আমাদের অর্থনীতির। এই এনসিপির ভাইয়েরা, ছোট ভাইয়েরা, হ্যাঁ, যাদের গড় বয়স 24 আর 25, আমাদের রাজনীতির বয়সী 40, যাই হোক সেটা বলছি না, দুদু সাহেবের আরও বেশি 50 বছর হতে পারে তিনি, সেটা আমি তার এই কথা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না এটা ওনার বলা হতে, স্লিপ টাং হতে পারে বা অসচেতনভাবে হতে পারে। এই যে এনসিপির এই ছেলেটা, কি ছেলেটা বলা আবার ভুল হয়ে যাবে, সার্জিস না কি, এই যে নাসিরউদ্দিন পাটারি, কি উদ্ধত ভাষায় কথা বলে আপনি শুনেছেন? সে বলেছে জিয়াবাদ রাখবে না বাংলাদেশে, কত বড় হেডোমালার, বাপরে বাপ। তারপরে কি এরকম আরো বক্তব্য, কি ধানের শীষার নৌকা, ধানের শীষ 2 সাপের 1 বিষ, উল্টাই পাল্টাই দিবে। আজকে আবার কই দিছে উপদেষ্টা নাকি বিএনপির 3 জন উল্টেই দিবে, তারে একেবারে পদত্যাগ করতে বাধ্য করবে, টাইনে হাসি নামাবে নাকি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। এর জন্য কি শোকজ করেছেন? সেই জন্য আগে নিজে সংশোধন হন, কোনোটাকেই সাপোর্ট করেন না, দুদু সাহেবটাও করেন না, এটাও করেন না, দয়া করে চোখ দিয়ে দেখেন না। লুঙ্গি প্যান্ট নিয়ে আপনি রেডি থাকেন, এটাও লুঙ্গি প্যান্ট হলো ছাত্রলীগের বলছিলাম, আওয়ামী লীগের, এই ছিল আজকে 24 ঘন্টা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।